তসলিমা নাসরিন ইনি কি অতি সরল না মহামূর্খ নাকি অন্য কিছু? হ্যাঁ, সাধারণত এই ধরনের তীব্র কটু শব্দ ব্যবহার করা আমি অনুষ্ঠানে পছন্দ করি না, সচরাচর করিও না। কিন্তু সাম্প্রতিক তার আচরণ দেখে, তার কথাবার্তা শুনে এছাড়া অন্য কিছু মনে করার তো কারণ দেখছি না। তসলিমা নাসরিন অতি সরল না মহামূর্খ নাকি অন্য কিছু? অন্য কিছু শব্দটা কি বলা উচিত আমি জানি না। কি একজন বিদেশি নাগরিক মহিলা, তা সত্ত্বেও যেহেতু তিনি আমাদের দেশের ব্যাপারে, আমাদের রাজ্য, আমাদের শহরের ব্যাপারে অনেক বিষয়ে কথা বলেন, এ শহরের সঙ্গে তার সম্পর্ক আছে বলে নিজেই বলেন, মানসিক সম্পর্ক তো অবশ্যই আছে, তার প্রমাণও যথেষ্ট পাওয়া যায়। তাই প্রশ্ন করতে হয়, তসলিমা নাসরিন কি অতি সরল না মহামূর্খ নাকি ধূর্ত সুযোগ সন্ধানী আজকের রাজনৈতিক নেতাদের মতো? প্রশ্নটা জিজ্ঞাসা করছে এই জন্য, প্রশ্ন তুলছে এই জন্য যে এই বিজেপির পরিমণ্ডলে সব রকম মত প্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে এটা তিনি আশা করেছিলেন, একথা তিনি বলেছেন। উপলক্ষটা আমরা সবাই জানি। বহু বছর পরে, ১৯ বছর পরে তার কলকাতা শহরে ফেরা, তার একটি অনুষ্ঠান রবীন্দ্র সদনে আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির হোমরা চোমরা নেতারাও উপস্থিত ছিলেন, সমাজের আরো অনেকেই উপস্থিত ছিলেন, শিল্পী সাহিত্যিক। তাদের মধ্যে ছিলেন বাংলার অগ্রগণ্য কবি জয় গোস্বামীও। জয় গোস্বামীকে সরকারিভাবে আমন্ত্রণ জানানো হয়নি, তসলিমা নাসরিনের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। তসলিমা তাকে মঞ্চে আহ্বান করলে অস্বস্তিকর অবস্থার মধ্যে তিনি পড়েন। তাকে কিছুক্ষণ তিনি দাঁড়িয়ে থাকেন উইংসের ধারে। তাকে যে বাংলার অগ্রগণ্য কবি হিসেবে যে সম্মান তার প্রাপ্য একটা সাহিত্য সংক্রান্ত অনুষ্ঠানে, তা তিনি পাননি। পরের দিন তসলিমা নাসরিন বলছেন, জয়ের অপমান আমারও অপমান। কিন্তু ঘটনার সময় অবশ্যই তিনি প্রতিবাদ করেননি, হয়তো সে প্রতিবাদ করার মতো পরিস্থিতিও ছিল না। অনেক ভিআইপিরা সেখানে উপস্থিত ছিলেন, তসলিমা অনেকদিন পরে ফিরে এসছেন। কিন্তু তার এই মন্তব্য যে তিনি আশা করেছিলেন যে অবাধ স্বাধীনতা থাকবে মত প্রকাশের বিজেপির পরিমণ্ডলে, তিনি কি এত বছর বাংলাদেশে থেকে বাংলাদেশ সম্পর্কে এত জ্ঞান অর্জন করে, ভারতে এত বছর থেকে ভারত সম্পর্কে এত কিছু জেনে, এত বছর দিল্লিতে থেকে কিছুই দেখেননি, কিছুই শেখেননি, কিছুই জানেননি, কিছুই বোঝেননি? ২০১৪ সালে বিজেপি সরকার দিল্লিতে ক্ষমতা এলো নরেন্দ্র মোদীর নেতৃত্বে। ২০১৫ সালে দিল্লিতে, যেখানে বহু বছর নির্বাসনে কাটিয়েছেন, মানে নিজের দেশ থেকে নির্বাসনে তসলিমা কাটিয়েছেন, কলকাতা শহর ছাড়তে বাধ্য হওয়ার পর যেখানে তিনি অনেক বছর থেকেছেন, সে দিল্লি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে দাদরির কাছে বিহাসদা বলে একটি গ্রামে, বিসাদা বলে একটি গ্রামে, মনে আছে মোহাম্মদ আখলাককে পিটিয়ে মারা হয়েছিল? এই অভিযোগে তার বাড়িতে গরুর মাংস নাকি আছে। তসলিমা নাসরিন এত মুক্ত চিন্তার সমর্থক, এত নারী স্বাধীনতা, সব মানুষের সমান স্বাধীনতার কথা বলেন, মুক্ত ভাবনার কথা বলেন, সমস্ত রকমের কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন। গরুর মাংস সেটা ছিল না। যদি বা থাকেও, আমাদের দেশে আইনে গরুর মাংস রাখার অপরাধে কাউকে পিটিয়ে মারা যায় না, আদালতে অভিযুক্ত করা যায়। যে যে রাজ্যে গরুর মাংস কাটা, গরুর মাংস বিক্রি করা, রাখা নিষিদ্ধ, সেই সব রাজ্যে, উত্তরপ্রদেশ সেই সব রাজ্যের মধ্যে একটি, সেখানে তাকে আদালতে অভিযুক্ত করা যায়। পরবর্তীকালে একথাও প্রমাণ হয়নি যে এটা সত্যি গরুর মাংস ছিল। তারপরে ডজন ডজন এই ধরনের ঘটনা বিজেপি আমলে ঘটেছে। তসলিমা নাসরিন কিছুই জানতে পারেননি দিল্লিতে থেকে, কিছুই তার কানে আসেনি, তার নজরে আসেনি। তিনি কি জানতেন না যে 2025 সালে এখনকার ইউপি সরকার, উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার, সেই সরকারই মোহাম্মদ আখলাকের লিঞ্চিং এর ঘটনায়, গণপিটুনিতে হত্যার ঘটনার সমস্ত মামলা তুলে নিতে চেয়েছিল। এই যুক্তি দেখিয়ে যে সাক্ষীরা পরস্পর বিরোধী নানা রকম বয়ান দিচ্ছে এবং মামলা তুলে নিলে নাকি সামাজিক সম্প্রীতি রক্ষা হবে। কোর্ট অবশ্য সে অনুমতি তাকে দেয়নি। এ সমস্ত কিছুই তার নজরে পড়েনি। তসলিমা নাসরিনের লেখা পড়ে কোনোদিনই আমার অন্তত ব্যক্তিগতভাবে তাকে খুব বিদগ্ধ মানুষ, খুব লেখাপড়া করা মানুষ, এরকম কিছু মনে হয়নি। হ্যাঁ, তিনি প্রচুর আবেগের বশে
অনেক মন্তব্য করেন, অনেক লেখা লেখেন। তার লেখা প্রধানত ব্যক্তিগত অভিজ্ঞতা সমৃদ্ধ এবং আবেগে জড়জড়। সে আবেগ অধিকাংশ সময় ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি ধাবিত হয়েছে বলে, তার বিরাগ, তার বিক্ষোভ সেদিকে ধাবিত হয়েছে বলে হিন্দুত্ববাদী রাজনীতির তার খুব পছন্দ হওয়ার কথা। সোজা কথা, সোজা হবে বললে, যে কারণে তসলিমা আজকের পশ্চিমবঙ্গে স্বাগত এবং যে কারণে তিনি বামফ্রন্ট আমলে বিতাড়িত হয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের আমলে 15 বছরে তিনি নিজেই বলেছেন, অজস্র চিঠি লিখেছেন, 7টা না 8টা চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে তাকে প্রতি, তার কিন্তু তিনি কোনো সাড়া পাননি। তসলিমা নাসরিন কলকাতা ছেড়ে যাওয়ার পিছনে যতটা রাজনীতি, তার কলকাতাতে এত বছর পরে ফিরে আসা, সংবর্ধিত হওয়া, সেই সংবর্ধনা সভায় মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতৃত্বের উপস্থিত থাকা, এ সমস্তই তো রাজনীতি। এটা কি উনি বোঝেননি? এটিকে এ বিষয়ে যারা চর্চা করছেন তারা বুঝতে পারছেন না? তার কলকাতা ছেড়ে যাওয়ার পিছনে যতখানি রাজনীতি, তার কলকাতায় ফিরে আসার পিছনে, তিনি থাকতে এবার আসেননি, তিনি সফরেই এসেছেন, এটাও এর পিছনে ততখানি রাজনীতি আছে। তসলিমা নাসরিন বিভিন্ন সময় নানা বিষয়ে যে সমস্ত মন্তব্য করেছেন, সেগুলো মুসলিমদের বিরুদ্ধে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে গিয়েছে অনেক ক্ষেত্রেই। সেই কারণে, আবারও বলছি, সেই কারণে হিন্দুত্ববাদী রাজনীতি তার পছন্দ হওয়ার কথা, রাজনীতিকদের এই রাজনীতির তাকে পছন্দ হওয়ার কথা। এই পছন্দের সুবাদে তিনি কলকাতায় স্বাগত। আমার কাছে, ফোর্থ পিলার উইথ দি পিপলের কাছে, ব্যক্তিগতভাবে আমার কাছে তিনি স্বাগত এই কারণে, তিনি মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন। যে মত প্রকাশের স্বাধীনতা সর্বদেশে, সর্বকালে, সর্বমানবের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা ফোর্থ পিলার উইথ দি পিপল কথা বলি। কিন্তু বিজেপি এবং বিজেপির মতো ইউনিটারিয়ান শাসনযন্ত্র, শাসন ব্যবস্থা যে খণ্ডিত মত প্রকাশের কথা বলে, এক ধরনের মত প্রকাশের অবাধ স্বাধীনতা থাকে, তসলিমা নাসরিনের মত প্রকাশে অবাধ স্বাধীনতা থাকে, প্রবীণ তোগাড়িয়ার মত প্রকাশের অবাধ স্বাধীনতা থাকে, অশোক সিংঘালের মত প্রকাশে অবাধ স্বাধীনতা থাকে, কিন্তু কিন্তু কারো মুসলমান হলে মত প্রকাশের বিন্দুমাত্র স্বাধীনতা থাকে না। আমরা জানি ছাত্র আন্দোলনে যোগ দিয়ে সরকারের বিরুদ্ধে মত প্রকাশের জন্য, সরকার বিরোধী স্লোগান দেওয়ার জন্য বছরের পর বছর জেলে আছেন, মুক্তি পাচ্ছেন না, এরকম নজির আমাদের জানা আছে। জানা নেই কি? তাদের কথা কি তসলিমা নাসরিনের জানা নেই? বিজেপির পরিমণ্ডলে তিনি আশা করেছিলেন মত প্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। জয় গোস্বামীকে যে হেনস্থা করা হয়েছে, শারীরিক কোনো হেনস্থা মানে নয়, তাকে যে ধিক্কার জানানো হয়েছে, সে সংস্কৃতি হচ্ছে ভারতে এখন প্রবলভাবে প্রচলিত, তাকে তিনি জানতেন না। এটা তো সব দল, যেমন বিজেপি এর প্র্যাকটিস করে, তৃণমূল কংগ্রেসও যখন ক্ষমতায় ছিল সমান প্র্যাকটিস করে গেছে। বিপক্ষ যে কোনো মত, যে কোনো মত, বিপক্ষ মত যিনি প্রকাশ করছেন তাকে চেঁচিয়ে, ধমক দিয়ে তার মতামত বন্ধ করে দেওয়া, তার কণ্ঠস্বর রুদ্ধ করে দেওয়া, এটা যে ভারতে হচ্ছে তাকে তিনি জানেন না। তিনি এতখানি সরল, এতটাই সরল, নাকি অতি মূর্খ, মহামূর্খ, এসব কিছুই জানেন না, খবর পাননি নাকি? নাকি তিনি এই এখনকার পশ্চিমবঙ্গে, এখনকার রাজ্য সরকারের থেকে তিনি ভালো সুবিচার পাবেন? আমি আবারও বলছি, বারবার বলবো, নির্দ্বিধায় বলবো, বামফ্রন্ট সরকারের উচিত হয়নি একই কলকাতা ছাড়তে থেকে বাধ্য করা। যে যাই বলুক না কেন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো উচিত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্ট সরকারের। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের উচিত ছিল সেই অন্যায় সংশোধন করা। তিনি যখন কলকাতায় আসতে চান তাকে কলকাতায় আসার সুযোগ দেওয়া, সেটা তারা করেননি। কিন্তু এই দুটি সরকার, অতীতের দুটি সরকার অন্যায় করে গিয়েছে বলে, তার কলকাতার আসার ব্যাপারে তাকে বাধা দিয়ে অন্যায় করে গিয়েছে বলে, বিজেপি সম্পর্কে তিনি কোনো কিছুই জানবেন না, কোনো কিছুই বুঝবেন না, কোনো কিছুই কোনো ভাবনাই তার থাকবে না। জয় গোস্বামীর অপরাধটা কি? রবীন্দ্র সদনে
যারা তাকে ধিক্কার জানিয়েছেন, হু হু আওয়াজ করেছেন, তাদের অপরাধটা কি জয় গোস্বামী? তিনি তো তোলাবাজি করেননি, তিনি তো রাজনৈতিক দলে কোনো পদ নেননি, মন্ত্রী হননি, ঘুষ খাননি, কাটমানি, সিন্ডিকেট কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলেন না। তার কোট অ্যান্ড কোট যদি অপরাধ করা চলে, তা হচ্ছে এই যে তিনি চুপ করেছিলেন। বামফ্রন্ট জমানার শেষ দিকে তিনি সরব হয়েছিলেন, তিনি মুখ খুলেছিলেন। তৃণমূল কংগ্রেসের আমলে এটাও ঠিক, তিনি সরকারের থেকে নানা রকম সুযোগ সুবিধা পেতেন, গাড়ি পেতেন, ভাতা পেতেন, এবং তার ফলে তিনি চুপ করেছিলেন। হয়তো তার ফলে তিনি চুপ করেছেন। চুপ করে থাকাটাই হচ্ছে তার অপরাধ। আজকে এই হিন্দুত্ববাদী রাজনীতির যারা পূর্বসূরি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা তো আমাদের ব্রিটিশ আমলে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে সময়, স্বাধীনতা সংগ্রামের পুরো সময়টাই তারা চুপ করেছিলেন। চুপ করে থাকা যদি অপরাধ হয়, তো আজ যারা গতকাল সেদিন মাফ করবেন, এই সেদিন কলকাতা শহরের রবীন্দ্র সদনে যারা তসলিম নাসরিনকে সম্বর্ধনা জানিয়েছিলেন, তাদের পূর্বসূরীরা তো বহু যুগ চুপ করেছিলেন স্বাধীনতার সময়। হ্যাঁ, যে প্রতিবাদ তিনি বামফ্রন্ট আমলে শেষ দিকে করেছেন, তৃণমূল কংগ্রেসের আমলে অন্যায় অবিচার দেখে সে প্রতিবাদ তিনি করেননি, কিন্তু তারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি নতুন কবিতা যা লিখছেন তা প্রকাশ করছেন না। তিনি বলেছেন তিনি 5 বছর সম্ভবত কবিতা লেখা থেকে দূরে থাকবেন, কবিতা প্রকাশ করা থেকে, মাফ করবেন, লেখা থেকে নয়, তিনি লিখেছেন যে তিনি কবিতা প্রকাশ করা থেকে দূরে দূরে থাকবেন। তিনি লিখেছেন, তার মনের মধ্যে কি চলছে তা তো আমরা জানি না। এই জয় গোস্বামী আজকের বিজেপির দ্বারা পশ্চিমবঙ্গে উদ্বাহু অভ্যর্থনা পাবেন, স্বাগত জানানো হবে তাকে মঞ্চে, এই কথা যদি তসলিমা নাসরিন আশা করে থাকেন, তাহলে বুঝতে হবে তিনি এতদিন ভারত থেকেও, কলকাতা থেকেও, পশ্চিমবঙ্গ থেকেও এখানকার সমাজকে এত ভালোবাসার কথা, তার এই ভাষাকে, সংস্কৃতিকে এত ভালোবাসার কথা বলেও এখনকার বাংলার, এখনকার পশ্চিমবঙ্গের সংস্কৃতি, তার ধর্ম মানে আমি রিলিজিয়নের কথা বলছি না, তার প্রপার্টির কথা বলছি, তার গুণাবলীর কথা বলছি, তার লক্ষণের কথা বলছি, সমাজের যে চলন, তা সম্পর্কে তিনি কিছুই জানেন না। বুঝতে হবে, এত তিনি সরল, এত তিনি অজ্ঞ। পশ্চিমবঙ্গে সমাজ যে রাজনৈতিকভাবে কিভাবে ভয়ানকভাবে বিভক্ত, তা তিনি কোনোদিন টের পাননি।